নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে এখন সোজা চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে সকালে উঠে যখন বাসি কাজকর্মগুলো সারছিলাম তখন অনেক তাড়াতাড়ি করে কাজ সেরেছি, সেই কারণে আর সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি। ব্রেকফাস্ট থেকে একদম শুরু করলাম। তো এখানটায় চিলা বানানোর জন্য অল্প একটুখানি বাঁধাকপি, টমেটো আর গাজর নিয়েছি, আর একটুখানি সুইট কর্ন ছিল আমার কাছে, সেটাই মিশিয়ে দিয়েছি বেসনের মধ্যে আর জল দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে না শুধু অল্প একটুখানি লবণ আর জোয়ান দিয়েছি, আর কিছুই দিইনি। তো এরকমভাবেই আমি চিলাটা বানাবো। প্লেন চিলার থেকে না চিলার মধ্যে একটু সবজি দিলে চিলার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। যদিও আমার মেয়ে এই সমস্ত সবজি খেতে একদমই পছন্দ করে না, তবে আজকে ভেবেছি কোনোরকম জোর করেই ওকে আমি খাওয়াবো এটা। তো প্রথমটা আমি ওর জন্য নিয়ে নিলাম, আর তার সাথে অল্প একটুখানি দইও দিয়ে দেবো। দই খেতে যেহেতু ও খুব ভালোবাসে, তো দইয়ের সাথে আশা করছি ওকে আমি খাইয়ে নিতে পারবো। আর এরকমভাবে একে একে আমি ভেজে নিচ্ছি, ওকে খাওয়াতে খাওয়াতে এদিকে আমি উল্টে পাল্টে দিয়ে যাব। এই কয়েকদিন আগে আমেদাবাদে ঘটে যাওয়া প্লেন দুর্ঘটনাটি আমাদেরকে আবার মনে করিয়ে দিয়ে গেল মানুষের জীবন কতটা তুচ্ছ, তাই না? আমাদের জীবন এই আছে এই নেই, মৃত্যু কখনো বলে আসে না। এই ঘটনাটা আমাকে ভেতর থেকে এত বেশি নাড়িয়ে দিয়েছে, আমি স্বাভাবিক দিনের কাজকর্মগুলো না মন দিয়ে ভালোভাবে করতে পারছি না। কথা বলতেও যেন একদমই ইচ্ছে করছে না, এত বেশি মন খারাপ করছে জিনিসটার জন্য। যদিও ওটার মধ্যে আমার চেনা জানা পরিচিত কেউই ছিল না, তারপরেও সেই মানুষগুলোর জন্য খুব বেশি খারাপ লাগছে। তো আমি এটুকুই মনে করি যে সত্যি কথা আমাদের জীবনটা খুবই বেশি অনিশ্চিত, কখন আছে কখন নেই। সেই কারণে আমার সবসময় মনে হয় এটা জানেন, যে ভগবান আমাদেরকে যেই কাজের জন্য এখানটাতে পাঠিয়েছে, যেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে মানব জীবন দিয়েছে, সেই উদ্দেশ্যটা সবার আগে আমাদের পূরণ করা উচিত। আর বাদবাকি সমস্ত দায়িত্বের সাথে কিন্তু ঈশ্বরকে মনে করা, ঈশ্বরকে ডাকা আমাদের জন্য এই সময় অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, কথা বলতে বলতে চিলাগুলো রেডি হয়ে গিয়েছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি, ওর বাবাকেও খাবার দিয়ে দিয়েছি। এখন ফাইনালি অনেক দিন পরে আমি একটু নিজের মতো করে খেতে বসেছি, কারণ কোনো দিনই না সকালবেলার ব্রেকফাস্ট আমি নিজের মতো করে খেতে পারি না, কারণ ওই কাজের চাপে তাড়াহুড়োতে সবসময় ছুটে ছুটেই আমাকে ব্রেকফাস্টটা করতে হয়। হয়তো ওদেরকে খেতে দিয়েছি, তার ফাঁকে হয়তো বাদবাকি কাজের সাথে সাথে আমি কিছু একটা খাবার খেয়ে নিচ্ছি, এরকমই হয় আর কি। তো আজকে অনেক দিন পরে একটু বসে খাবারটা খেলাম, আর এখন চলে এসেছি টুকিটাকি কাজগুলো সারার জন্য। আজকে যেহেতু রান্নাবান্নার খুব একটা বেশি ঝামেলা নেই, সেই কারণে ভেবেছি যে বাড়ির যে বাদবাকি কাজগুলো রয়েছে সেগুলো সেরে নেব। আজকে বাড়িতে আগের দিনের রাতে ভেজানো ভাত ছিল, মানে পান্তা ভাত করেছি, সেই কারণে পান্তা ভাতের সাথে গরম গরম একটু আলু ভাজা করে নেব, আর যদি মনে হয় একটুখানি মুসুর ডালে বড়া করে নেব। আর আমার মেয়ের জন্য খাবার পাশের বাড়ি থেকেই দেবে, সেই কারণে একটু নিশ্চিন্ত রয়েছি, দুপুরে রান্নাবান্নার ঝামেলাটা কম রয়েছে। তো সেই কারণে এই টেডশিটগুলো আজকে চেঞ্জ করে নিচ্ছি। যদিও এই বেডরুমে আমাদের কারোরই থাকা হয় না, সেই কারণে খুব একটা বেশি চেঞ্জ করা হয় না। যেহেতু কয়েকদিন আগে আমার শাশুড়ি শ্বশুরমশাই দুজনেই এসেছিলেন, সেই কারণে ওনারা তো কয়েকদিন বেডটা ব্যবহার করেছেন, তাই ভাবলাম একদম বেডশিটটা চেঞ্জ করে দিই। বেডটাও কিন্তু আজকে ভালো করে একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি, একদম টাওয়ালটাকে শুকিয়ে নিয়েছি, আর দেখুন কত বেশি ময়লা হয়েছে। এখন কি মনে হয় জানেন তো, এই বেডগুলো যদি এরকম ডিজাইন ছাড়া বানানো যেত তাহলে মনে হয় ভালো হতো, কারণ যত বেশি ইন্ট্রিকেটেড ডিজাইন থাকবে না সেগুলো কিন্তু মেনটেন করতে ঝামেলা হয়, খাঁজে খাঁজে ময়লা ঢুকে যায়। আর আমি যে উইকলি ক্লিনটা করি সেটা তো ভিজে কাপড় দিয়ে এরকমভাবেই ক্লিন করে নিই। সবসময় খাঁজের ভেতরে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করা হয় না, কারণ এরকম করতে গেলে অনেকটা সময় লাগে। তো সময় করে মাঝে মধ্যে, মানে ওই মাসে 1-2বারই এরকমভাবে ক্লিন করা হয়। দেখতেই পাচ্ছেন খাঁজের ভেতরে কত বেশি ধুলো জমে গিয়েছে। সংসারের এই জিনিসগুলোকে না আমি অনেক বেশি যত্ন করে নিজের কাছে রেখেছি। জানি এই ধরনের জিনিসের ওপরে মায়া রাখা একদমই ভালো নয়, তাও কেন জানি না সংসারের প্রত্যেকটা জিনিসের ওপরে আমার বড্ড বেশি মায়া। মানুষ তো মানুষ, তার সাথে এই জড় বস্তুগুলোর ওপরেও মায়া রয়েছে। এমনিতেই মানুষের প্রতি মায়া রাখতে ভগবান মানা করে, তার উপরন্তু এই জড় বস্তুর উপর মায়া রাখা তো একদমই উচিত নয়। অনেক চেষ্টা করি এগুলোর থেকে মায়া কাটিয়ে ওঠার জন্য, তাও কেন জানি না পারি না। কারণ বিয়ের পরে এই একটা জিনিস যেটা আমার বাবা আমাকে ভালোবেসে দিয়েছিল, আর তার সাথে আরও টুকিটাকি সংসারে কিছু জিনিস যেটা আমার হাজব্যান্ড আমাদের নতুন সংসারের জন্য নিজের ইনকামের টাকা দিয়ে বানিয়েছিল, হয়তোবা সেই কারণে আমার এগুলোর প্রতি একটু বেশি মায়া রয়েছে। বেশি মায়া কিনা জানি না, তবে সংসারটাকে ভালোবাসি বলে হয়তো সংসারের জিনিসগুলোকে অনেক ভালোবেসে যত্ন করে নিজের কাছে আগলে রেখেছি।
হয়তো ঈশ্বর চাইলে একদিন এই জিনিসগুলোর প্রতিও মায়া কাটিয়ে উঠতে পারবো। তবে এখনও অবধি আমার মনে সেই সৎ সাহসটুকু আসেনি যে আমি এই জিনিসগুলোর প্রতি মায়া কাটিয়ে উঠবো। তবে ঈশ্বরের কৃপাতে জীবনে অনেক কিছু জিনিসের ওপর থেকে মায়া কাটিয়ে দিয়েছি, আর অনেক শখ আহ্লাদ ত্যাগ করে দিয়েছি শুধুমাত্র আমার রাধারানী আর আমার রাধা মাধবের কৃপাতে। তবে এখনও অবধি মনে হয় না উনি চান আমি ভালোভাবে সংসার করি, সেই কারণে সংসারের জিনিসগুলোর ওপর থেকে হয়তো উনি এখনও অবধি আমার মায়াটা কাটিয়ে দেননি। কারণ এগুলোর থেকে যদি মায়া উঠে যায় তাহলে হয়তো গুছিয়ে সংসারটাই করতে পারবো না। আর এই মনুষ্য জীবনে যেহেতু ঈশ্বর আমাকে একটা গৃহস্থী ধর্ম দিয়েছে, সেই কারণে আমার মনে হয় এটাই আমার কাছে বড় একটি পুজো, আমার সংসারে সেবা করা, সংসারের সব মানুষের কাছে থাকা। যেই হিসেবে আমি এই সংসারে রয়েছি একজন মা, একজন স্ত্রী হিসেবে, সেই কর্তব্যটাই আমার কাছে কিন্তু অনেক বড় একটা জিনিস। আমি সবসময় চেষ্টা করি সেই কর্তব্যটা ভালো করে মেনটেন করার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানটায় সাইড টেবিলটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর সাইড টেবিলের ওপরে না ছোট্ট একটা গাছ রেখেছি, তবে মেয়ের জ্বালায় না আমি একদমই গুছিয়ে রাখতে পারি না। ওই টেবিলের ওপরে আমি যাই কিছু সাজানো জিনিস রাখি না কেন, ও সবসময় টেনে টেনে ওটাকে সরিয়ে ফেলবে। তো ওর জন্য টুকিটাকি মিনিমাম কিছু জিনিস রাখি আর কি ওইখানটায়। আর এখানটায় সোফাটাও আজকে ক্লিন করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র কার্পেটটা সরিয়ে কার্পেটের নিচটা ক্লিন করে নেব, তারপরে ভাবলাম এত কষ্ট করে যখন এই কাজগুলো সারছি, সোফাটাই একদম টেনে নিয়ে আর সোফার তলায় পরিষ্কার করে ফেলি। এমনিতেই না সোফা টেনে ক্লিন করতে অনেক বেশি সময় লাগে, আর তার সাথে গরমের সময় অনেক বেশি কষ্টও হয়। তো সেই কারণে ঘন ঘন তো আজকাল করা হয় না। আগে যেরকম এক সপ্তাহে একবার করতাম, সেরকম আজকাল কিন্তু অনেক কাজ কমিয়ে দিয়েছি। আজকাল মোটামুটি মাসে একবার করে কিংবা বড় জোর 2 বার আমি করে থাকি। তো এখানটায় কার্পেটটাও আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই কার্পেটটা প্রায় 6 মাস মতো হয়ে গেল আমি টানা ব্যবহার করছি। এখন অবধি সেরকমভাবে ময়লা তো হয়নি, তবে খুব ইচ্ছে করছে কার্পেটটাকে একটু পরিষ্কার করার জন্য। তবে জানি না এই কার্পেটটা পরিষ্কার করলে আর এটার আস্ত থাকবে কিনা, কারণ নিচ থেকে যে সাদা সাদা পাপড়ি হয় না, সেগুলো বেরিয়ে যাচ্ছে। তো এটাকে আমি কেমনভাবে ক্লিন করব সেটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। অনেক দিন ধরে ভাবছি এটা একটু ক্লিন করব। তো দেখা যাক, যদি কিছু সলিউশন বের করতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে যে এই রকম ধরনের কার্পেটকে বাড়িতে কিভাবে ক্লিন করা যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানটায় কিন্তু সোফাটা টানতে অনেক বেশি ময়লা বেরিয়েছে, তার সাথে সব থেকে বেশি বের হয় সোফার তলা থেকে আমার মেয়ের খেলনা। তো সেগুলোকেও পরিষ্কার করে নিয়েছি আর এখন ভালো করে মুছে নিচ্ছি। মুছে শুকিয়ে তারপরে সোফাটা টানবো। আজকে যখন আমি কাজবাজ করছিলাম দুপুরের এই সমস্ত, আমার মেয়ে আমার সাথে সাথেই রয়েছে, আর প্রত্যেকটা কাজে কিন্তু ও আমার সাথে হাত লাগানোর চেষ্টা করছে। কখন আমি কার্পেটটাকে ঝাড়ছিলাম সেটাতেও আমার কাছে গিয়েছে যে মা আমাকে ওটা দাও, আমি তোমাকে হেল্প করব। এখন তো কথা বলতে শিখেছে, মাঝে মধ্যে আমাকে বলে মা বলো আমি তোমার কি হেল্প করব, বলো আমি তোমার কি হেল্প করব। এত বেশি মিষ্টি লাগে না ওর মুখে শুনতে কথাগুলো। এর থেকে প্রায় 1 বছর আগের কথা বলি, আমার মেয়ে যখন আরও ছোট ছিল, তখন না ও এতটা বুঝতো না। তো আমি যখনই কাজ করতাম অনেক বেশি কান্নাকাটি করতো, আমাকে কাজ করতে দিত না। তবে এখন বড় হওয়ার সাথে সাথে না একটু বুঝতে শিখেছে। মাঝে মধ্যে কান্নাকাটি করে, বলবো না যে একদমই কান্নাকাটি করে না, তবে আজকাল দেখেছি কি ও একটু বোঝার কারণে না আমাকে কাজে হেল্প করতে চায়, আমার পেছনে পেছনে ঘোরে আর কি। তো এখানটায় সোফাতে আমি একটা কভার দিয়ে দিলাম, এটা আমার ডাইনিং টেবিলের কভার, মাঝে মধ্যে সোফাতেও দিয়ে থাকি। আর এই যে ফোমের মতো লম্বা লম্বা জিনিসগুলো দেখতে পাচ্ছেন, কি নাম আমি এটা জানি না, তবে আমার বোন না আমার এবারের জন্মদিনের সময় আমার বার্থডেতে একটা সোফা কভার দিয়েছিল, সেটা আমি সোফাতে লাগাতে পারিনি। তবে সেই সোফা কভারের সাথে এরকম ফোমের কিছু স্ট্যান্ড এসেছিল লম্বা লম্বা, তো সেগুলো দিয়ে আমি এটাকে একটু টাকিন করে দিলাম যাতে সবসময় খুলে না আসে আর কি। আর এটা কিন্তু খুব ভালো কাজ দিয়েছে দেখলাম। সোফার কভারটা কিন্তু প্রায় 1 সপ্তাহ মতো একদম ইনট্যাক্ট রয়েছে। তো সোফাটা আমি সাজিয়ে নিয়েছি, আর এখানটায় কার্পেটটাকে এখন আমি ভালো করে প্লেস করে দিচ্ছি, আর ডাইনিং টেবিলটাকেও কিন্তু সরিয়ে আনলাম। এই সমস্ত কাজের সময় একটু হাজব্যান্ডের হেল্প পেলে মন্দ লাগে না। তবে আমার হাজব্যান্ড আজকে অন্য একটা কাজে ব্যস্ত রয়েছে, সেই কারণে ওকে আর বেশি ডিস্টার্ব করিনি, আমি নিজের মতোই করে এই কাজগুলো সেরে নিচ্ছি। আর এই তো বলতে বলতে আমার লিভিং এরিয়াটাও একদম গোছানো হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদিও নতুন কিছু অ্যাড করিনি, ওই পুরনো সব কিছু জিনিস দিয়ে সাজিয়েছি, তাও এই সোফার কভার বা সেন্টার টেবিলের কভারটা যখনই চেঞ্জ করি তখন একটু নতুন নতুন লাগে। বেশ কিছুদিন ভালো লাগে, তারপরে আবার সেই একঘেয়েমি হয়ে যায় আর কি।
তো এই যে এখন আমাদের বেডরুমেরও বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর এই সময় এত বেশি গরম লাগছিল, আমি আর একা কাজ করতে একদমই পারছিলাম না। তো শেষমেশ হাজব্যান্ডকেই বললাম যে কাজটা করছো ওটা একটু রেখে আমাকে এখানটায় হেল্প করে দাও। যদিও আমার খুব একটা বেশি কাজ বাকি ছিল না, এই বেডশিটটা দিয়ে দিলেই আর টুকিটাকি কাজ করলেই আমার মোটামুটি আজকে দুপুরের মতো কাজ কমপ্লিট হয়ে যেত। তো হাজব্যান্ড একটু হেল্প করে দিল, তারপরে আবার নিজের কাজে লেগে পড়লো। আর আমার মেয়েকে ওর বাবার কাছেই পাঠিয়ে দিয়েছি, কারণ আমি আর কাজ করতে করতে ওকে সামলাতে পারছি না। কারণ ও পায়ে পায়ে এত বেশি জড়ছে যে কাজ করতে গেলেই না আমার লেট হয়ে যাচ্ছে। সেই কারণে ওর বাবার কাছে পাঠিয়ে এদিকের কাজগুলো ঝটপট সেরে নিলাম। দুটো রুমে যেহেতু বেডশিট চেঞ্জ করেছি, সেই কারণে আজকে অনেক বেশি বেডশিট হয়ে গিয়েছে। মোটামুটি এগুলো কাচতে কাচতে আমার 2-3 দিন মতো সময় লেগে যাবে। তার উপরন্তু আগের প্রায় 1 লন্ড্রি ব্যাগ মতো আমাদের রেগুলার পরা জামা কাপড় রয়েছে। তো সেগুলোই এখন কেচে নেব। তারপরে কালকে আবার ওয়াশিং মেশিনটা 2বার মতো চালিয়ে দুটো বেডশিট কেচে নেবো ভাবছি। সোমা ঘোষ দিদিভাই জিজ্ঞেস করেছে তোমরা সবাই কেমন আছো, খুব ভালো লাগলো ভিডিওটা। আর স্টিলের কড়াইটা তুমি কোথা থেকে নিয়েছো? দিদিভাই আমরা খুব ভালো রয়েছি, আর তুমি কেমন আছো অবশ্যই আমাকে জানিও। আর আমি আগেও বলেছি যে স্টিলের কড়াইটা না আমি ভেলোর থেকে নিয়েছি। ভেলোরে কিন্তু স্টিলের কোয়ালিটি খুবই ভালো হয়। আমি ছোট থেকেই দেখে আসছি, আমার মা ভেলোর গেলে কিন্তু ভেলোর থেকে অনেক বেশি স্টিলের জিনিসপত্র আনতো। আমার বাড়িতে স্টিলের জিনিসপত্রের অনেক বেশি ভ্যারাইটি রয়েছে, আর কোয়ালিটিও খুব ভালো হয়। আমি দেখলাম কি জানেন তো, আমি যে কড়াইটা ভেলোর থেকে নিয়েছি সেটার দাম আর অনলাইনে যে নামি দামি ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর দামের অনেক বেশি ডিফারেন্স রয়েছে। মোটামুটি 400-500 টাকা বেশি অনলাইনে বিক্রি করছে। হয়তো বা অনলাইনের কোয়ালিটি আরও বেশি ভালো হতে পারে, তবে আমি যে কড়াইটা নিয়েছি সেটার কোয়ালিটিও কিন্তু খুব একটা বেশি খারাপ নয়। বেশ ভালো একটা হেভি ডিউটির কড়াই আমি পেয়েছি আর কি। তো এই তো এখানটায় কিন্তু কিচেনে আরও টুকিটাকি কাজ সেরে নিচ্ছি। বাসন রাখা যে র্যাকটা আছে সেটা ক্লিন করে নিলাম, আর কাল রাতে যে বাসনগুলো ছিল না র্যাকের মধ্যে সেগুলোকে আমি জায়গায় রেখে দিয়েছি। আর প্রিয়াঙ্কা ভট্টাচার্য বলেছে বাগানটা দেখতে খুব সুন্দর লাগছে, একদিন পারলে ট্যুর দিও। অবশ্যই আমি এটা করার চেষ্টা করব। আরও একটা রিকোয়েস্ট আমার মনে রয়েছে, যেটা আমাকে প্রিয়ন্তী পারমিতা বলেছিল যে প্রত্যেকটা গাছের নাম বলার জন্য। তো সেটা না এখনও অবধি আমি রেডি করে উঠতে পারিনি, কারণ সত্যি কথা বলতে প্রত্যেকটা গাছের নাম আমার মনেও নেই। আর কয়েক মাস হয়ে গিয়েছে আমি নার্সারি যাইনি। নার্সারি গেলে গাছগুলোর নাম জেনে আসবো, সেগুলো লিখে লিখে কিন্তু আপনাদেরকে জানাতে হবে। কারণ একসাথে যদি আমি 10টা গাছের নাম জেনে আসি, সেটার তো নাম আপনাদের কাছে আমি একদমই বলতে পারবো না। তো সেগুলো রেডি করতে আমার বেশ খানিকটা সময় লাগছে। তো সেই সময়টা দেবেন, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যুর, তার সাথে গাছগুলোর নাম আর কি। তো এখানটায় আমি এখন বোতলগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার মেয়ে একটু আগেই আমার কাছে এসে বলছিল যে আবার তুমি আমাকে বলো, আমি তোমাকে হেল্প করতে চাই। তো ওকে আমি বললাম তুমি পাশের রুমে যে জলের বোতলগুলো রয়েছে সেগুলো একটু আমাকে এনে দাও। তো ওগুলো আমাকে এনে দিয়েছে, আর আমি বোতলগুলো ধুয়ে নিয়েছি। আর তার সাথে এই যে কাঁচের জারটা থাকে না, সেটাও ভালো করে ধুয়ে জল ভরে রেখে দিলাম। এটা প্রত্যেক দিনই আমি মোটামুটি 2বার করে জল ভরে রাখি হাজব্যান্ডের খাওয়ার জন্য। আজকে একদমই রান্না করার ইচ্ছে ছিল না, তবে হাজব্যান্ডের বিকেলে টিফিনে দেওয়ার জন্য একটুখানি উপমা বানিয়েছিলাম। আর যেহেতু রান্নার ইচ্ছে ছিল না, সেই কারণে উপমাটার টেক্সচারটাও খুব একটা ভালো আনতে পারিনি। বেশি জল পড়ে গিয়েছিল একদম প্রথমে, সেই কারণে এরকম দলা দলা পেকে গিয়েছে। তো হাজব্যান্ডের জন্য একটুখানি রেখে দিলাম, আর মেয়ের বিকেলের টিফিনের জন্য তুলে রেখে দিলাম। আগের দিনের ভিডিওতে আপনারা সবাই অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো সবার নামগুলো একবার নিয়ে নিয়ে চলুন। জয়শ্রী বিশ্বাস, বিউটিস মেকওভার লাইফস্টাইল, সঞ্চিতা দেব, আর টুইঙ্কেল সিনহা, মল্লিকা বিশ্বাস রয়, শিল্পা গিরি, আফরুজা খাতুন, রুমাস ফ্যামিলি ব্লগ। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সবার কমেন্টগুলো তো ভিডিওতে পড়তে পারলাম না, তবে প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। তো এই তো বাদ বাকি কাজগুলো সেরে আমি এখন কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি। বিকেলবেলার দিকে সময় করে একদম কেচে নেব, কারণ আজকে আর ওয়াশিং মেশিনটা চালাবো না ভাবছি। আর এদিকে হাজব্যান্ড যে কাজটা নিয়ে বসেছিল সেই কাজগুলো কিন্তু মাঝপথে ছেড়ে চলে গিয়েছে, সমস্ত ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর তার সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আর নিজের যত্ন রাখবেন। টাটা।